সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইতিহাস মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025। আজকে আমি চারটি প্রশ্নের সেট দেখাবো, সম্পূর্ণ উত্তর সহ। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস হিস্ট্রি, পূর্ণমান 50, সময় 100 মিনিট, সিলেবাস নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র অর্থাৎ 1 থেকে 4। সমস্ত প্রশ্নের উত্তর দেখাবো আমি সরাসরি। তোমাদের সিলেবাসটা হচ্ছে তোমার কত 3, 4, 5, 6, যাই হোক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। সুলতান শব্দটি একটি উপাধি। কিতাব আল রিহালায় রচয়িত হলেন ইবনে বতুতা। মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে মারা যান। বাংলার শাসক ইলিয়াস শাহ, রাজধানী ছিল পান্ডুয়া। এরপরে অমুসলিমদের কাছ থেকে মুসলমান শাসকরা জিজিয়া করা আদায় করতেন। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। শেরশাহ কৃষকদের পাট্টা দিতেন। রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল চিতোর দুর্গ। এরপরে 6 নম্বর, মুঘল সম্রাট আকবরের তৈরি নতুন রাজধানী হলো ফতেহাপুর সিক্রি। তারপরে বাগদাদ ছিল মুসলমানদের সভ্যতার বড় কেন্দ্র। এরপরে 2 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। ফিরোজ শাহ তুগলক কতবার খলিফার অনুমোদন পান? ফিরোজ শাহ তুগলক 2বার খলিফার অনুমোদন। কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। রেশন ব্যবস্থার পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। এরপর খিলাত বলতে কি বোঝায়? আনুষ্ঠানিক পোশাক। ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? ভারতের প্রথম মুঘল বাদশাহ ছিলেন বাবর। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। এরপরে চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়? চৌসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দ হয়। কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে যে দলিল রাষ্ট্রকে দিত তার নাম কি? কবুলিয়ত। কে শাহজাহানবাদ শহর তৈরি করেন? সম্রাট শাহজাহানবাদ শহর তৈরি করেন। কোটলা শব্দের অর্থ কি? কোটলা শব্দের অর্থ দুর্গ। এরপরে 3 নম্বরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ বাবরের জয়লাভের কারণ কি ছিল? পানিপথের প্রথম যুদ্ধ বাবরের তুর্কিদের থেকে শেখা রুমি কৌশল ব্যবহার করেন। এছাড়া তিনি যুদ্ধে অগ্নাস্ত্র অশ্বারোহী বাহিনীকে ব্যবহার করে যুদ্ধ জয়লাভ করেন। আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী ছিল? আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্য ছিল প্রচলিত বেতনে যাতে সৈন্যরা প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারে তা সুনিশ্চিত করা, মুদ্রাস্ফীতি প্রতিহত করা, সাধারণ মানুষদের সুবিধা দান করা। বাদশাহ বা পাটশাহ বলতে কি বোঝায়? ভারতের মুঘল সম্রাটদের উপাধি ছিল বাদশাহ বা পাটশাহ। পাদ অর্থাৎ প্রভু আর শাহ অর্থাৎ শাসক বা রাজ্য। খুব শক্তিশালী শাসক বোঝাতে একই অর্থযুক্ত শব্দ দুটি ব্যবহার করা হয়। বাদশাহ বা পাটশাহ শব্দের অর্থ হলো শক্তিশালী শাসক বা সম্রাট। এই শব্দগুলো হলো ফার্সি শব্দ। 12 ভূঁইয়া কাদের বলা হতো? আকবরের পুত্র এবং উত্তরসূরি জাহাঙ্গীরের সময় বাংলার 12 জন স্থায়ী হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহীরা একসঙ্গে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। দিল্লিকে হজরত দিল্লি কেন বলা হতো? মুঘল আক্রমণে বাগদাদ শাহর পতন ঘটলে এই দুরবস্থার সুযোগে দিল্লির গুরুত্ব বেড়ে যায়। মধ্য পশ্চিম এশিয়া থেকে অনেক লোক এসে বাস করতে শুরু করে দিল্লিতে। দিল্লি হয়ে ওঠে সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। এজন্য দিল্লির নামেই হয়ে যায় হজরত দিল্লি। তারপরে মুঘল আমলের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে লেখো। মুঘল আমলের সোনার মুদ্রা মোহর বা আশরাফি নামে পরিচিত ছিল। এই যুগের প্রধান মুদ্রা ছিল রূপো দিয়ে তৈরি রূপায়। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ছিল রূপায়া। তারপর প্রজারা রূপায়ার মাধ্যমে কর দিত। এছাড়া ছিল তামা দিয়ে তৈরি মুদ্রার দাম। এরপরে 4 নম্বরের প্রশ্ন, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? বিদ্রোহ, মঙ্গল আক্রমণ, উত্তরাধিকারী বিরোধ। এরপরে তোমার ইকতা কি? কোন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? ইকতা দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সমাজের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করেছিলেন সেই রাজ্যগুলোর সুলতানদের এক একটি প্রদেশ, দিল্লি সুলতানের প্রদেশগুলোর ইকতা বলা হতো। দিল্লির সুলতানদের ইকতা ব্যবস্থা চালু করার কারণ হচ্ছে রাজ্যে শাসন পরিচালনা করা, সেনাবাহিনীর পালন, রাজস্ব আদায়, শান্তি বজায় রাখা। এরপর ঘরগড়ার যুদ্ধে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে কাদের ফল কি হয়েছিল? এখানে ঘরগড়ার যুদ্ধ দেওয়া আছে, ঘরগড়ার যুদ্ধের ফলাফলও দেওয়া আছে, অর্থাৎ বাবরের জয়লাভ এবং মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি। তোমরা ডিটেলস পড়ে নিবে। এরপর আমরা চলে যাব পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝায়।
হ্যাঁ, পাট্টা হচ্ছে জমিতে কৃষকেরা সত্য স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। হ্যাঁ, তারপরে পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। আর কবুলিয়ত হচ্ছে কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শেরশাহকে সরকার বা রাষ্ট্রকে যে দলিল দিত তাকে কবুলিয়ত বলা হয়। এরপর মুঘল শাসকরা কীভাবে ব্যবসা বাণিজ্য উৎসাহ দিতেন? মুঘল সম্রাটকে ব্যবসা বাণিজ্য উৎসাহ দিতেন। প্রথমত সম্রাটগণ বণিকদের ব্যবসা বাণিজ্যের জন্য কুঠি বানানোর অনুমতি, এভাবে তোমরা দ্বিতীয় এবং তৃতীয় তিনটা ভালো করে পড়ে নিবে। এরপরে কীভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠেছিল? অর্থনৈতিক কারণ, রাজনৈতিক ও প্রশাসনিক কারণ এবং ধর্মীয় কারণ, ভালো করে ডিটেলস পড়বে। এরপরে 5 নম্বরের প্রশ্ন হচ্ছে আলাউদ্দিন সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লিখো। কারণ হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির উপর নির্ভরশীল। তিনি এর জন্য বিরাট সৈন্যদল গঠন এবং ওই সৈন্যদলের বেতন নির্দিষ্ট করতেন। এরকম সমস্ত বিষয় তোমরা কিন্তু সুন্দর করে পড়বে। আমি 4টা প্রশ্ন দেখাবো, সামনেই তোমাদের পরীক্ষা, এই কারণে এটাও ডিটেলস তোমরা নিজেরা পড়ে নেবে। আমি সারসংক্ষেপ বলছি। বাজার পরিদর্শক, রাজ কর্মচারী, বাজারের সরকারি নিয়মাবলী এবং মতামত। এরপরে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। এই যে কৃতিত্ব আলোচনা ডিটেলস বর্ণনা আমি এখানে দেখিয়েছি। এরপরে হচ্ছে তোমার পরের প্রশ্ন, মধ্যযুগে ভারতের দেশের মধ্যকার বাণিজ্য ধারণগুলো কেমন ছিল? এই যে গ্রাম শহরের বাণিজ্য, একাধিক শহরের মধ্যে বাণিজ্য, এভাবে করে ডিটেলস দেবে। এবার 2 নম্বর সেটে কিন্তু 25 মার্কের, অর্থাৎ গত 2024 সনের প্রশ্ন এটা। ভারতে ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উল্লাভ বলতো। আলাউদ্দিন খলজি বাজারে তদারকি করার জন্য সাহানি মান্ডি কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত সড়ক আজম নির্মাণ করেন শেরশাহ। তারপরে দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব। লালকেল্লা তৈরি করতে সে সময় লাগে 91 লক্ষ। এরপরে মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। তারপরে অমুক্ত মাল্যদ মূল গ্রন্থটি কোন ভাষায় লেখা? অমুক্ত মূল্যদ গ্রন্থটি তেলুগু ভাষায় লেখা। হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে। আকবর ও রানা প্রতাপাদিত্যের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। দিন ইলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিলেন? আকবর ছিলেন দিন ইলাহি ধর্মমতের প্রবর্তক। কিলোঘড়ি প্রাসাদ কে নির্মাণ করেন? কিলোঘড়ি প্রাসাদ নির্মাণ করেন কায়কোবাদ। এরপরে তোমার সিজদা ও পাইবাস বলতে কি বোঝায়? দিল্লি সুলতান গিয়াসুদ্দিন বলবান তার দরবারে সিজদা ও পাইবাস প্রথা প্রচলন করেন। সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া, আর পাইবাস প্রথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আসলে এগুলি ছিল সুলতান চূড়ান্ত ক্ষমতার প্রতীক। মার ওয়ার বলতে কি বোঝায়? মারওয়ার শব্দটি এসেছে মরু ওয়ার কথা থেকে, যার অর্থ হলো মরু অঞ্চল। রাজধানী রাজস্থানী ভাষায় ওয়ার বলতে একটি বিশেষ অঞ্চলকে বোঝায়। মারওয়ার রাজ্যের রাজধানী ছিল যোধপুর। 1669 খ্রিস্টাব্দে বা মুঘল মারওয়ার রাজ্যকে কেন্দ্র করে যে রাঠোর যুদ্ধ শুরু হয় তার ফল মুঘলদের পক্ষে ভালো হয়নি। হুন্ডি বলতে কি বুঝো? হুন্ডি হলো এক বিশেষ ধরনের বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থা প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল। ইকতা এবং ইকতাদার বলতে কি বুঝো? এটা 3 নম্বরের প্রশ্ন। ইকতা এটা আর ইকতাদার এটা, তোমরা ভালো করে পড়ে নেবে। এরপরের প্রশ্ন, টিকা লেখো মানব সদ্রোহী এবং কেন কোথায় শাহজাহানের শহরটি গড়ে উঠেছিল। এরপরে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। মোহাম্মদ বিন তুগলক 5 নম্বর প্রশ্ন, কী কারণে রাজধানী পরিবর্তন করেন? তার এই প্রয়াস সফল হয়নি কেন? এখানে রাজধানী পরিবর্তনের কারণ আছে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা, কেন্দ্রীয় অবস্থান। এরপর ব্যর্থতার কারণ সুলতানের অস্থিরতা এবং নাগরিকদের অসন্তোষ। এরপরে হচ্ছে 5 নম্বর, মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। এখানে বেশ কয়েকটা বৈবাহিক সম্পর্কের নীতি, উচ্চ পদের নিয়োগ নীতি, তারপরে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি, যুদ্ধ নীতি। এরপরে হচ্ছে আমরা 3 নম্বর সেট, তোমাদের সিলেবাসটা আবার একটু মনে করিয়ে দিই। 4র্থ, 5ম এবং 6ষ্ঠ অধ্যায়, এটা হচ্ছে তোমাদের সিলেবাস। 4র্থ, 5ম এবং 6ষ্ঠ অধ্যায়। হ্যাঁ, তাই এটা 3 নম্বর সেট। সুলতানদের জয় করা রাজ্য বা প্রদেশ হলো ইকতা। পায়ে হাঁটা যে ডাকের ব্যবস্থা ছিল তাকে বলা হয় দাওয়া। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। হ্যাঁ, মুঘল যুগে বড় সুন্দর বাড়িগুলোকে হ্যাভেলি বলে হতো। মুঘল আমলে ভারতের আমদানি হতো ঘোড়া। এরপরে আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কি? সুলতান শব্দের অর্থ কর্তৃত্ব বা ক্ষমতা। মোহাম্মদ বিন তুগলক সোনা রূপার বদলে কোন ধাতুর মুদ্রা চালু করেছিলেন? সোনা রূপার বদলে তামার ধাতুর মুদ্রা চালু করেছিলেন। খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। আকবরনামা গ্রন্থটি কার লেখা? আকবরনামা গ্রন্থটি লেখক আবুল ফজল। চিরাগ দিল্লি কথার অর্থ কি? চিরাগি দিল্লি কথার অর্থ দিল্লির প্রদীপ।
জিজিয়া কর কি, তারপরে অরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো, দাদন বলতে কী বোঝায়। এরপরে 4 নম্বরের প্রশ্ন, বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলোর মধ্যে সংঘর্ষ তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে, তোমার যুক্তি দেখাও। এখানেও কিন্তু ধর্মীয় লড়াই, অর্থনৈতিক এগুলি ভালো করে পড়বে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে একটি টিকা লেখো, যুদ্ধের পটভূমি এবং যুদ্ধের ফল ভালো করে দেখবে। এরপরে কেন সুলতানদের সময়কার পুরানো দিল্লির ধীরে ধীরে ক্ষয় হয়েছিল, পুরানো দিল্লি অবক্ষয়ের কারণ মুঘলদের রাজধানীর পরিবর্তন এবং সার্বভৌম প্রতিষ্ঠা। এরপরে 5 নম্বর, ইবনে বতুতার বিবরণ থেকে মোহাম্মদ বিন তুগলকের সময় ডাক যোগাযোগ ব্যবস্থার সম্বন্ধে কি জানো। ভারতের ডাক ব্যবস্থা, ডাক যোগাযোগের প্রধান উদ্দেশ্য, এভাবে করে ডিটেলস তোমরা ভালো করে পড়বে। এবং 5-এর 2, মুঘল সম্রাটদের কি কোনো নির্দিষ্ট উত্তরাধিকার নীতি ছিল, উত্তরাধিকার বিষয়টি কেমনভাবে তাদের শাসনকে প্রভাবিত করেছিল। এখানে মুঘল শাসনে উত্তরাধিকার নীতির প্রভাব, তৈমুর নীতি, রক্তক্ষয়ী সংঘর্ষ, অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি এবং মুঘল সাম্রাজ্যের অবক্ষয়, এগুলি প্রতিটা পয়েন্ট ডিটেলস কিন্তু পরীক্ষার হলে লিখবে। আমি তোমাদের সংক্ষেপে বলে যাচ্ছি। এবং 4 নম্বর সেট, হ্যাঁ এখানে দেখো, এখানে তোমার প্রথমেই ঠিক উত্তরটি বেছে নাও। চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা ছিলেন বৃন্দাবন দাস। বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ স্মারক ছিলেন কৃষ্ণদেব রায়। জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়, অর্জুন। হ্যাঁ, ঔরঙ্গজেবের মারাঠা নেতা শিবাজি। মুঘল যুগের সবচেয়ে ছোট ঘরকে কোঠরি বলে। মুঘল আমলে সুরাট বন্দর ছিল ভারতের প্রধান বন্দর। এরপর 2 নম্বরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ বাবর কোন যুদ্ধে কৌশল ব্যবহার করেন। পানিপথের প্রথম যুদ্ধে রুমি কৌশল। ইলিয়াস শাহী বংশের পতন ঘটেছে কে, বাংলার শাসক হন রাজা গণেশ। ইলিয়াস শাহী বংশের পতন ঘটিয়ে বাংলার শাসক হন। ওয়াতন কথার অর্থ কি, ওয়াতন কথার অর্থ স্বদেশ। জিজিয়া কর পুনঃপ্রবর্তনের করেছিলেন কোন মুঘল সম্রাট। জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিলেন অরঙ্গজেব। বাংলার কথায় পর্তুগিজদের ঘাঁটি ছিল, বাংলায় ব্যান্ডেল পর্তুগিজদের ঘাঁটি ছিল। আমির কাদের বলা হয়, খিলার শব্দের অর্থ কি। আমির শব্দের অর্থ হলো উচ্চবংশীয় ধনী ও ক্ষমতাবান ব্যক্তি, তবে দিল্লি সুলতানি শাসনকারী যুক্ত বিশিষ্ট ব্যক্তিতে আমির বলা হতো। খিলার শব্দের অর্থ হলো সম্মানজনক পোশাক ও আনুষ্ঠানিক পোশাক। খলিফা ইলতুৎমিশ খিলাত পাঠিয়েছিলেন। শেরশাহ ভূমি রাজস্ব ব্যবস্থায় কি সংস্কার করেছিলেন। শেরশাহ ভূমি রাজস্ব ব্যবস্থায় জমির উর্বরতার উপর ভিত্তি করে সমগ্র চাষাবাদযোগ্য জমি 3 ভাগে ভাগ করেন। হ্যাঁ, কসবা বলতে কি বুঝো। কসবা শব্দের অর্থ হলো শহরতলি বা মূল শহরের পাশে গড়ে ওঠা ছোট্ট শহর। এই ডিটেলস তোমরা পড়বে। এরপর 4 নম্বরের প্রশ্ন, 3 মার্ক, ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও। তারপরে হচ্ছে এটার মধ্যে ভাষা সাহিত্য, পরম ধর্ম সহিষ্ণুতা, যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য শেরশাহ কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এখানে সড়ক-ই আজম, অন্যান্য ব্যবস্থা। এরপর দিল্লি শহর জলের সমস্যা, প্রধান সমস্যা কী ছিল। জলের সমস্যার কারণ দিল্লির অবস্থান, দিল্লির জনসংখ্যা বৃদ্ধি, জলধারের অপ্রতুলতা। এরপরে শেরশাহর শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও, তা লেখো। এখানে মানবিক শেরশাহর মধ্যে ভূমি রাজস্ব, পাট্টা এবং কবুলিয়ত, ভালো করে তোমরা এগুলি পড়ে নেবে। 5 নম্বর প্রশ্ন, বিচার সংস্কার, যোগাযোগ ব্যবস্থা, ধর্মনীতি এবং উপসংহার। এরপরে 5-এর 2, দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল। আইন শৃঙ্খলা উন্নতি, নতুন নতুন শহরের পত্তন, তারপরে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শহরবাসী ও সেনাবাহিনীর প্রয়োজন মেটানো। এই ছিল তোমাদের সামগ্রিক 4টি প্রশ্ন। আমি অনেক সংক্ষেপে তোমাদের উপস্থাপন করলাম, তোমরা ডিটেলসটা ভালো করে পড়ে নেবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।